ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ইসরায়েলি হামলা, ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব তেহরানের। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিপর্যয়ের শঙ্কা বিশ্লেষকদের। বিতর্কিত ৩ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক আজ। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যন্ত্রাংশ চুরি, সেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ জেলার বাসিন্দারা, দ্রুত সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। এবং বর্জ্য থেকে তৈরি হবে সার ও জ্বালানি তেল। মাদারীপুরের শিবচরে প্লান্ট নির্মাণের কাজ শেষ পর্যায়ে, বছরে শত কোটি টাকা আয়ের আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানের রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। টিভিতে লাইভ সম্প্রচার চলার সময় এই হামলা হয়। স্ক্রিনে ভেসে ওঠা একটি সম্প্রচারক বলছে, সমস্ত অনুষ্ঠান এখন নির্বিচ্ছিন্নভাবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এদিকে ইসরায়েলের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ। ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, এই হামলায় ধ্বংস হয়েছে হাইফার তেল পরিশোধনাগার। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গেল 4 দিনে ইরানে প্রাণ গেছে 224 জনের, আহত হয়েছে 1277 জন। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফার 8 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। চলমান সংঘাতের মধ্যে ইরানের সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাফি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইরানের সামরিক নেতৃত্বে শূন্যপদ পূরণে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাফি। এদিকে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আর খাতম আল আম্বিয়া সদর দপ্তরের দায়িত্ব পেলেন আলী সাদমানি। এরই মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় দ্য জেরুজালেম পোস্ট। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। একই সঙ্গে জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত দূতাবাস ও কনসুলেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে তিনি একথা বলেন। ওদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে জানান প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বোর্ড অব গভর্নর্স। সোমবার IAEA এর সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতিতে। দুদেশের সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে দুটি দেশই বেশ শক্তিশালী। বিশ্লেষকদের মতে অস্তিত্ব রক্ষার এই লড়াই বিশ্বকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ইরান ইসরায়েলের সামরিক শক্তির খবর জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের 17। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইসরায়েলের ব্যয় ইরানের দ্বিগুণেরও বেশি। দেশটির 2440 কোটি ডলারের বিপরীতে ইরানের প্রতিরক্ষা বাজেট 995 কোটি ডলার। এই র্যাঙ্কিংয়ে 145টি দেশের মধ্যে ইরান 33তম, আর ইসরায়েলের অবস্থান 29। ইসরায়েলের যে ইনভেস্টমেন্টটা এখানে গুরুত্বপূর্ণভাবে হয়েছে, একটা হচ্ছে যে তার এয়ার ডিফেন্স সিস্টেম এবং তার স্ট্র্যাটেজিক এয়ার ক্যাপাবিলিটি, আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তার ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি। ইন্টেলিজেন্স এজেন্সির যে এই পারদর্শিতা, সেটা কিন্তু আজকের বিষয় না। আমরা সেটা 60-এর দশক থেকে দেখেছি যে তারা, এবং
এবং বহু ইন্টারভেনশন তারা বিভিন্নভাবে করেছে। ইরানের নিয়মিত সেনা 11,80,000 আর ইসরায়েলের 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা 3.5 লাখ আর ইসরায়েলের 4,65,000। মোস্ট অফ দেম আর রিজার্ভিস্ট, কিন্তু যারা আসে তারা অত্যন্ত ওই রিজার্ভও যারা, সে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হয়তো একটা ইঞ্জিনিয়ার, সে হয়তো যখন তাকে ডাকা হয় সে সৈনিক হিসাবে কাজ করে। তো এই যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা করা, সেটা বিমান বাহিনীর হোক বা সেটা মিসাইল প্রশিক্ষণ হোক, সেটা ট্যাঙ্ক চালানো হোক, যখন একটা শিক্ষিত বাহিনী সেখানে অপারেট করে তার আর ভিজাভিজ যখন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত কেউ ওই একই জিনিস অপারেট করে, তার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের সামরিক বিমান 551 আর ইসরায়েলের 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান 186 আর ইসরায়েলের 241টি। তবে ইরানের চেয়ে ইসরায়েলের অ্যাটাকিং বিমান সংখ্যা 16টি বেশি, অর্থাৎ 39টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার 129 আর ইসরায়েলের আছে 146টি। ইসরায়েলের সামরিক শক্তি স্ট্র্যাটেজিক্যালি এবং ট্যাকটিক্যালি অনেক বেশি। সশস্ত্র বাহিনীর সৈন্য সংখ্যা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু কতখানি গুরুত্বপূর্ণ তার থেকে আমরা দেখি টেকনোলজির উপরে ডিপেন্ডেন্সটা সবচেয়ে বেশি হয়। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের আছে 1370টি আর ইরানের 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজের বিপরীতে ইসরায়েলের আছে 67টি। ইরানের সাবমেরিন সংখ্যা 19 আর ইসরায়েলের 5টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে ইসরায়েলেরও নাম আছে। এর তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পরমাণু নেই। এমন বাস্তবতায় অস্তিত্ব রক্ষায় ইসরায়েল পরমাণু বোমা হামলা চালাতেও পারে। প্রশ্ন হলো, সেক্ষেত্রে ইরান কি করবে? এক শীর্ষ সেনা কর্মকর্তা সোমবার এর জবাব দিয়েছেন। তিনি জানান, যদি এরকম কিছু হয় তবে ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে পাকিস্তান। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তের একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন সদস্যরা। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐকমত্য কমিশন জানিয়েছে, ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় এই বৈঠক শুরু হবে। এতে আলোচনায় থাকবে সংবিধানের 70 অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ, নারী প্রতিনিধিত্ব ও প্রধান বিচারপতি নিয়োগ ইস্যু। এরপর 18 ও 19 জুন আরও 2 দফা আলোচনা অনুষ্ঠিত হবে। সেসব দিনের আলোচ্য সূচি পরবর্তীতে জানানো হবে। শপথ না নিয়েও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার সিটি কর্পোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাকে সংবর্ধনা দেন কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে নগর ভবনের লবিতে ঢাকাবাসীর ব্যানারের চলতে থাকে আন্দোলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, মেয়রের শপথ পড়ানোর সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা তাকে শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছে। এ সময় গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ ও এই আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে করোনা পরীক্ষার অনেক যন্ত্রাংশ চুরি হওয়ার বন্ধ আছে কার্যক্রম। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ জেলার মানুষ। তবে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার দ্রুত সমাধান হতে পারে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। 2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতালে চালু করা হয়েছিল করোনার জন্য পিসিআর ল্যাব। সংক্রমণ কমে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ল্যাবটির কার্যক্রম। বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাব আবারও বাড়ায়। নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় সেখান থেকে উধাও পিসিআর সহ বিভিন্ন যন্ত্রাংশ। নতুন করে করোনা উপসর্গ বাড়লেও পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় হাসপাতালটিতে বন্ধ আছে করোনা পরীক্ষা। এতে চরম বিপাকে রোগীরা। জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি হয়েছি 3-4 দিন। করোনা টেস্ট দিছে, এখনো দেখছি করোনার ওই জিনিসপত্র নাই। করোনার এই টেস্টটা চুরি হয়ে গেছে, তাই তারা কোনো এক্সরে করতে পারেনি। তারা হাসপাতাল থেকে মেশিনপত্র চুরি হয়ে যায়, এগুলো ডক্টর বা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না। এটা আসলে আমি মনে করি যে এটা হাসপাতাল কর্তৃপক্ষের এখানে কোনো হাত আছে। আর ল্যাবের এসব মালামাল চুরির ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। সরকারের নামে সব এখন প্রতারক, ঠিক আছে, এরাই হয়তো বিক্রি করে দিয়েছে, না পাচার করে দিছে। আমার তো মনে হয় যে এগুলো হসপিটাল কর্তৃপক্ষের একটা গাফলতি বা তাদের এই যোগসাযোগ আছে আমার মনে হয় এর মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে বলেন, চুরি হওয়া মালামালের বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই। মানে প্রজেক্টের যেসব জনবল কাজ করতো তারা এখন কেউ নাই। যদি নতুন করে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা কাজ করতে পারবো। এসির আউটডোর যে ইউনিটগুলো ছিল ওগুলো সবই চুরি হয়ে গেছে। 4টা কি 5টা পিসিআর মেশিনের একটা অংশ নাকি যন্ত্রাংশ নাকি চুরি হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পিসিআর ল্যাবটি চালুর দাবি সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গুর খবর নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাব উদ্দিন। শাহাব, করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে হাসপাতালের অবস্থা কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানাতে চাই করোনা ভাইরাসের মাসে পরীক্ষা করা হয় 19টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 7 জন। আপনি জানেন 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 6টি, কিন্তু করোনার আক্রান্ত এই 24 ঘন্টায় পাওয়া যায়নি। যদি আপনার মাধ্যমে আমি জানাতে চাই, তবে ডেঙ্গু পরিস্থিতি যদি বলতে চাই তাহলে বলতে হয় গত 24 ঘন্টায় কুমিল্লায় 5 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে 24 ঘন্টায় ডেঙ্গু রোগী কোনো মৃত্যুর সংবাদ আমরা পাই। আমি যদি আরেকটু আপনাকে বলতে চাই, তবে বলতে হয় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ক্রমাগত ভয়াবহর দিকে আসছে। আমরা সম্প্রতি সময়ে আপনি জানেন নিশ্চয়ই কুমিল্লাতে 17টি উপজেলা রয়েছে। 17টি উপজেলার মধ্যে যদি শুধু দাউদকান্দির কথা বলতে চাই, দাউদকান্দিতে কিন্তু গত জুন মাসে, বর্তমানে যে জুন মাস চলছে, জুন মাসেই কিন্তু 3 জনের মৃত্যু ঘটেছে ডেঙ্গুতে। তো ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ক্রমাগত ভয়াবহর দিকে যাচ্ছে। আমরা রয়েছি হাসপাতালে, আমরা কথা বলেছিলাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে যে ক্রমাগত কিন্তু চিকিৎসা মেডিকেলে পাচ্ছে। আর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেগুলিতে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু এবং করোনা নিয়ে কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরের শিবচরে বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের প্লান্ট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্লান্টটির কার্যক্রম শুরু হলে বদলে যাবে মাদারীপুরের শিবচর পৌর শহর। জ্বালানি তেল বিক্রি করে বছরে কয়েকশো কোটি টাকা আয়ের আশা কর্তৃপক্ষের। আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাদারীপুরের শিবচরে সরকারি অর্থায়নে 2023 সালে শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। শিবচর শহরের বর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হবে জৈব সার ও জ্বালানি তেল।
প্রকল্পের কার্যক্রম শুরু হলে পরিচ্ছন্ন শহর গড়ে ওঠার পাশাপাশি কম দামে জৈব সার সংগ্রহ করে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে এমন আশা শিবচরবাসীর। শিবচরে যত ময়লা আছে এখানে আনা হবে, এখানে আইনা পরীক্ষামূলকভাবে সার বানানো হবে। ময়লাটা এখানে ফালাইলে এখান থেকে সার হবে, তো কোনো আবর্জনা কোনো গন্ধ বের হবে না। ময়লা আবর্জনা যেগুলো থেকে যে আমাদের ওতে অতিরিক্ত ক্ষতি পরিবেশ দূষণ করতে, সেগুলো নির্মূল করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিল। সারা বাংলাদেশের মধ্যে 3টা হয়েছে, তার মধ্যে আমরা একটা পেয়েছি এবং কি আমাদের এটাই সর্বপ্রথম। এই এলাকায় এরকম একটা প্রজেক্ট হয়ে এখানে মানুষজনই আমরা খুব আনন্দিত। সার উৎপাদনের কাজ 95% শেষ হওয়ায় দ্রুত কৃষকের মাঝে বিতরণ করা সম্ভব হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক। সবগুলো কাজেরই আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এগুলো স্থানীয় যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো শেষ করেছি এবং এগুলোর গুণগত মান আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জানান, প্ল্যান্টটির কার্যক্রম শুরু হলে পরিবেশ দূষণ মুক্তের পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। প্ল্যান্টটি বাস্তবায়ন হলে এই শিবচর পৌরসভার পরিবেশ দূষণ মুক্ত হবে, এখানে পৌরবাসীর কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্পটি চালুর মাধ্যমে শিবচরের প্রায় 50,000 মানুষ এর সুফল পাবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ক্রিকেটার সাকিব আল হাসানের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত সোমবার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান ছাড়াও এই নিষেধাজ্ঞার তালিকায় আরও 15 জনের নাম রয়েছে। অবশ্য দীর্ঘদিন যাবৎ দেশের বাইরেই অবস্থান করছেন দেশসেরা এই ক্রিকেটার। চট্টগ্রামের মিশরায়ের অবৈধ স্থাপনা ও দূষণের জর্জরিত গোভানিয়া খাল, এতে এবছর বন্যার শঙ্কায় স্থানীয়রা, ফলে ভাঙনের হুমকিতে স্থানীয় বাজারসহ ফসলি জমি। তবে বিএডিসি কর্তৃপক্ষ খাল খননের কাজ শুরু করলেও অবৈধ দখলদারের বাধার মুখে পড়তে হচ্ছে। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া, খৈয়াছড়া ও মায়ানী ইউনিয়নের গোবনিয়া খালের পাশে হাজার হাজার হেক্টর জমিতে ধান সহ বিভিন্ন ফসল চাষ করে স্থানীয় কৃষক, কিন্তু অবৈধ দখলে ভরাট হয়ে যাচ্ছে এই খালটি। তাতে প্রতি বছরই বন্যার কবলে পড়ে ক্ষতি হয় ফসলের। সম্প্রতি বিএডিসি কর্তৃপক্ষ খাল খনন শুরু করলেও দখলদারদের বাধার মুখে পড়ে। খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কৃষকদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী, যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এই খালটা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে আমাদের জনদুর্ভোগ কমানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি সকলের পক্ষ থেকে। এই উচ্ছেদের যদি না করে, আমাদের বিগত কয়েক মাস আগে আপনারা দেখছেন বন্যায় কবলিত আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধ দখলদাররা, অবৈধ স্থাপনাকারীরা খালকে দখল করে এমনভাবে রেখেছে, একটা ডেজার্ট ঢুকার পর্যন্ত কোথাও জায়গা নাই। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে। অবৈধ দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে, ওরা যদি নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিয়ে যায় আমরা উচ্ছেদ করে খাল সংস্কার করব। বন্যা ও ফসল রক্ষায় দ্রুত গোবনিয়া খাল দখলমুক্ত করবে প্রশাসন, দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে নবগঠিত কমিটি নিয়ে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সারোয়ার হোসেন আকুল, পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল নিয়ে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার JUC আয়োজিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মাদারীপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগান সামনে নিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী কারি শাহজালুল ইসলাম। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ অষ্টগ্রাম সাতবাড়িয়া সড়কে অপ্রাপ্তবয়স্ক বালক, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালক ও বেপরোয়া অটো চালকদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বক্সগঞ্জ বাজার মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে যেতে হবে। স্মৃতির গোলে নতুন লড়াই। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী। ইসরায়েলে বৃহত্তম হামলা ইরানের। বিতর্কিত 3 নির্বাচন আয়োজন, জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। এরপর সমকাল শিরোনাম করেছে, ইরানে 672 জন বাংলাদেশি খোঁজ রাখছে দূতাবাস। ইরানে পরমাণু দূষণের শঙ্কা। ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ। এ পর্যন্ত 118 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত নয়, সর্বাত্মক যুদ্ধের আভাস। লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথযাত্রা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে গভর্নরের দক্ষ ব্যবস্থাপনায়। যুগান্তর শিরোনাম করেছে, ইরানে হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। জটিল সমীকরণে ভোট। জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। হাজির না হলে পলাতক দেখিয়ে হাসিনার বিচার। বণিক বার্তার শিরোনাম করেছে, বর্ধিত ব্যাংক আমানতের 87% ঋণ হিসেবে নিয়েছে সরকার। ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দিতে পারছে না ইসরায়েলের আশ্রয় কেন্দ্র। এবং দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, বিএনপি সুইচেস টু ইলেকশন মোড, ইউনুস অর্ডার্স প্রুভ ইনটু লাস্ট 3 ইলেকশনস, মিসাইল ওয়ার গ্রোস ফ্রিসার। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ইসরায়েলের হামলা, ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব তেহরানের। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিপর্যয়ের শঙ্কা বিশ্লেষকদের। বিতর্কিত 3 নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের বৈঠক আজ। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যন্ত্রাংশ চুরি, সেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ জেলার বাসিন্দারা। দ্রুত সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। এবং বর্জ্য থেকে তৈরি হবে সার ও জ্বালানি তেল। মাদারীপুরের শিবচরে প্লান্ট নির্মাণের কাজ শেষ পর্যায়ে, বছরে 100 কোটি টাকা আয়ের আশা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।